ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বাইক চালাতে চালাতে হঠাৎ চোখে পড়ল একটি সাইনবোর্ড, কুমিরা জেটিঘাট। মুহূর্তেই বাইকের গতি কমিয়ে দিলাম। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে হাতের বাম দিকে প্রায় 1 কিলোমিটার দূরে নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক ট্রাভেল ব্লগে দেখেছিলাম চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের সাথে ভুনাস হিসেবে মানুষ ঘুরে যায় কুমিরা আর বাঁশবাড়িয়া ফেরিঘাট। ঢাকা যাওয়ার পথে আমার হাতে কিছু সময় থাকায় এই জেটিঘাট দেখার লোভ আর সামলাতে পারলাম না। সন্দ্বীপবাসীদের যাতায়াতের অন্যতম ভরসা এই দীর্ঘ জেটিঘাট। এখান থেকেই টিকিট কেটে কেউ ভ্যানে, আবার কেউ পায়ে হেঁটেই চলে যায় গভীর সমুদ্রে অবস্থিত স্পিডবোট ঘাটে। ভ্যানে ভাড়া মাত্র 20 টাকা। এরপর সেখান থেকে স্পিডবোট কিংবা নৌকায় করে শুরু হয় তাদের সমুদ্র পথের যাত্রা। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন জেটির দুই পাশে অসংখ্য নৌকা চরে আটকা পড়ে আছে। এখন ভাটার সময় হওয়ায় এমন দৃশ্য দেখা যাচ্ছে। তবে জোয়ার চলে আসলেই টিকিট কাউন্টারের পাশ থেকেই স্পিডবোট চলাচল শুরু হয়। তখন পুরো এলাকাটা যেন আরও জীবন্ত, আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বান্দরবান থেকে ঢাকায় ফেরার পথে কুমিরা নামক একটা জায়গা আছে। সেই কুমিরা নামক জায়গা থেকে মাত্র 1 কিলোমিটার আপনি ভিতরে আসলে এই কুমিরা জেটিঘাট দেখতে পারবেন। যারা আপনার চিটাগাং থেকে ঢাকায় যাবেন তারা খুব অল্প সময়ের ভিতরে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় দিলে আপনারা এই কুমিরার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো দেখতে থাকুন এই কুমিরার সৌন্দর্য। কাকা, জেটিঘাট থেকে এখানকার ভাড়া কত জনপ্রতি? জনপ্রতি 20 টাকা। শুধু এই ঘাটের টিকিট কাউন্টার এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসেন? আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা জনপ্রতি মাত্র 20 টাকা দিয়ে সেই টিকিট কাউন্টার থেকে এখানে চলে আসতে পারবেন। আর আপনার কুমিরা থেকে এই টিকিট কাউন্টার পর্যন্ত ভাড়া কত? জি জি, কুমিরা যে মেন হাইওয়ে রাস্তা সেখান থেকে মাত্র 10 টাকা করে আপনি আসতে পারবেন জেটিঘাট পর্যন্ত। জেটিঘাট থেকে আপনার এই ধরনের ভ্যান পাওয়া যাবে। ভ্যানে মাত্র প্রতি 20 টাকা করে আপনার নামিয়ে দিবে। সন্দ্বীপ যাওয়ার জন্য সিরিয়াল নিয়ে আছে। তো বেশি সময় লাগে না এখান থেকে সন্দ্বীপ যেতে। স্পিড বোটে মাত্র 20 মিনিটের মতো সময় লাগে। এখানে কিন্তু নারী, শিশু থেকে বয়োবৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণীর পেশার মানুষজন এইভাবে সন্দ্বীপে যাতায়াত করে। এইগুলাই আপনার সন্দ্বীপের মানুষের বাহন। আমরা যেরকম বাস কিংবা ট্রেনে যাতায়াত করি, আর সন্দ্বীপবাসীর একমাত্র মাধ্যম আপনার এই ধরনের স্পিডবোট বা নৌকা। আমরা দেখতে পাচ্ছি এক প্রবাসী 3 বছর পরে বিদেশ থেকে চলে আসছে। সে তার লাগেজ আপনার নিয়ে যাচ্ছে, এখানে ফ্যামিলি নিয়ে যাচ্ছে। এখান থেকেই প্রতিদিন নৌকা আর স্পিডবোটে মানুষ যাতায়াত করে সন্দ্বীপে। কারো কাজে যেতে হয়, আবার কারো পরিবারে ফিরতে, আবার কেউ আসে জীবিকার সন্ধানে। সমুদ্রের এই পথটাই তাদের প্রতিদিনের রাস্তা। আর এইগুলা সাধারণত জেটিঘাটের শুরুতে ওইখান থেকে টিকিট করে নিয়ে আসতে হয়। আর এইখানে ওঠার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরতে হবে, সিরিয়ালি। তো এখানে আসতে হলে টিকিট কেটে সময় নিয়ে আসতে হবে। চলে যাচ্ছে সন্দ্বীপের উদ্দেশ্যে। কাকা, এইখান থেকে সন্দ্বীপ যাওয়ার আসলে উপায়টা কি? কিভাবে যেতে হবে? এখান দিয়ে মানে উপর একটা টিকিট কাটি আছে, বুঝলেন না? এখানে ব্রিজের মাথায় বোটে উঠুন বলে, উঠে উঠতে হবে। বোটে উঠতে হবে। একজন লোকের সন্দ্বীপ যাইতে কত টাকা লাগবে? 250 টাকা। 250 টাকা। এই ধরনের নৌকায় গেলে? আর এই ধরনের বুড়ো গেলে লাগে 400 টাকা। এই ধরনের বুটে 150 টাকা, স্পিড বুটে 250 টাকা। আপনার কতক্ষণ সময় লাগে? 20 মিনিট লাগে। 20 মিনিট 20 মিনিট মতো লাগে। 20 মিনিট খালি 20 মিনিট। এই ধরনের আর এটা লাগে 1 ঘন্টা 10 মিনিট। এটার মধ্যে 1 ঘন্টা 10 মিনিট। আমরা যারা জীবনে সমুদ্রে আসবে তাদের জন্য কোনটা সহজ হবে, কোনটা ভালো হবে? সাহসটা মনে করো সব ঠিকঠাক হয়, একটু মানে রুলিং হলে স্পিডবোটটা ভালো হবে। ভালো না, ভালো না। বড় বোটটা ভালো। ঠিক আছে, ধন্যবাদ কাকা আপনাকে। এখানে শুধুমাত্র যাত্রী পারাপার হয় না, এখানে সন্দ্বীপবাসী প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেইগুলো এইখান থেকে আপনার চলে যায় সেই সন্দ্বীপে নদী পথে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ব্রয়লার মুরগির বাচ্চা আছে, কিছু
আপনার লেয়ার মুরগির বাচ্চা। তো সাধারণত জাহাজগুলো হচ্ছে সমুদ্রের মাঝখানে মাঝখানে হচ্ছে আপনার নোঙর করা আছে। তো এখানে আসলে মোটামুটি আপনি রিল্যাক্স হচ্ছে ফিল করবেন। এখানে হচ্ছে একটা বড় হচ্ছে মাছ ধরার নৌকা, সম্ভবত এটা যেগুলোতে গভীর সমুদ্রে মাছ ধরে। ঘাটে পৌঁছেই নিজেকে অন্যরকম এক পরিবেশে আবিষ্কার করলাম। চারিদিকে সমুদ্রের বাতাস, জেটির দীর্ঘ রাস্তা, দূরে মাছ ধরার ট্রলার আর মানুষের ব্যস্ত আসা যাওয়া। এটা শুধু একটি পর্যটন স্পট না, এটা সন্দ্বীপের মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আর পানি, আমরা হচ্ছে সামনে একটি ফেরিঘাট দেখতে পাচ্ছি, এখানে কথা বললাম। আপনারা হচ্ছে যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা মোটরসাইকেল নিয়ে সন্দ্বীপ যেতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে ফেরিঘাটটি দেখালাম সেই ফেরিঘাট থেকে মোটরসাইকেল নিয়ে আসলে সন্দ্বীপ যাওয়া যায়। তো আমরা কোনো একটা সময় ফ্রি টাইমে হচ্ছে সন্দ্বীপ যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঘাটে দাঁড়িয়ে দেখতে পেলাম মাছ ধরার ছোট ছোট অসংখ্য নৌকা। জেলেদের জীবনের গল্প যেন লুকিয়ে আছে প্রতিটি নৌকায়। স্থানীয়দের কাছে থেকে জানলাম, চাইলে পর্যটকরাও ট্রলারে করে সমুদ্রের ভিতর থেকে ঘুরে আসতে পারে। ভোর কিংবা বিকেলে নাকি এই সমুদ্র সবচেয়ে বেশি সুন্দর লাগে। ভাই এগুলাতে কি নিয়ে আসেন, মাছ না মানুষ? সাগরে যাবেন? আচ্ছা আচ্ছা। সাগরে খাবার খাবেন তাহলে এখানে আমাদের ব্যবস্থা আছে, সবগুলো চুলা পানি সবগুলো আছে। আপনারা যে মাছ খাবেন সেগুলো কিনবেন, যেগুলো খাবেন সেগুলো কিনবেন, সেখানে কিনতে পারবেন, সেখানে সারাদিন থাকতে পারবেন। এখানে সাগর ঠান্ডা। আমরা এই কুমিরা জেটি ঘাট থেকে এখন চলে যাব হচ্ছে বাঁশবাড়িয়া ঘাটের দিকে, সেখানে হচ্ছে ফেরি আছে। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন হচ্ছে আমাদের আজকের এই সমুদ্র ভ্রমণগুলো। কুমিরা জেটিঘাট ঘুরে এবার আমরা চলে যাচ্ছি বাঁশবাড়িয়া ফেরিঘাটের দিকে। খুব বেশি দূরে নয় এই ঘাটটি। যারা শুধুমাত্র লোকাল গাড়ি কিংবা যাত্রীবাহী স্পিডবোটে করে সন্দ্বীপ যাতায়াত করেন তারা সাধারণত কুমিরা জেটিঘাট ব্যবহার করে। আর যারা ব্যক্তিগত গাড়ি, বাইক অথবা মালবাহী যানবাহন নিয়ে সন্দ্বীপ যেতে চান তাদের জন্য মূল ভরসা হলো বাঁশবাড়িয়া ফেরিঘাট। কুমিরা থেকে বাঁশবাড়িয়ার দূরত্বও খুব বেশি না। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে নামলেই ছোট্ট বাজার আর সারি সারি খাবারের হোটেল চোখে পড়বে। তবে যদি সমুদ্রের টাটকা মাছ দিয়ে অল্প খরচে ভালো খাবার খেতে চান তাহলে ফেরিঘাটের কাছাকাছি থাকা লোকাল হোটেলগুলো হতে পারে দারুণ একটি অপশন। মাত্র 130 থেকে 150 টাকার মধ্যেই পাওয়া যায় ভাত, ভর্তা, টাটকা সামুদ্রিক মাছের মজার খাবার। ভ্রমণের ক্লান্তির মাঝেই এমন খাবারের স্বাদ যেন আলাদা একটি অনুভূতি যোগ করে। আমরা এখন চলে এসেছি বাঁশবাড়িয়া ফেরিঘাটের একদম কাছাকাছি। সামনে বাম পাশে যে সবুজ টিনের ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হলো টিকিট কাউন্টার। এগুতে এগুতে চোখে পড়ছে চরের মাঝে আটকে থাকা অসংখ্য মাছ ধরা ছোট নৌকা। ভাটার কারণে এখন এই সব নৌকাই কাদামাটির চরে পড়ে আছে। তবে জোয়ার আসলেই আবার তারা নেমে যাবে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে। ছোট ছোট নৌকার মতোই ভাটার কারণে ঘাটের ফেরিটিও এখন চরে আটকে আছে। আর সেই কারণেই ঘাট পর্যন্ত পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে সন্দ্বীপগামী অসংখ্য মালবাহী ট্রাক আর যানবাহন। আমি অবশ্য ভিড়টা এড়িয়ে সুবিধা মতো ফাঁকা জায়গা দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। আমি এখন চলে আসছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। আপনারা নিশ্চয়ই আমার পিছনে সমুদ্র দেখতে পাচ্ছেন। আমি দীর্ঘ সেই কেওক্রাডং বগালেক বান্দরবন হয়ে সকাল 11টার দিকে এসে পৌঁছেছি হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। তো আপনারা যারা ঢাকা চিটাগাং কিংবা হচ্ছে এই রোডে চলাফেরা করেন আপনারা কিন্তু চাইলেই খুব অল্প সময়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত দেখতে পারেন। আপনারা 1 থেকে 2 দিনের জন্য হচ্ছে যদি সন্দ্বীপের ট্যুর দেন সেটা হবে হচ্ছে আপনার লাইফের সবচাইতে ভালো একটা
সেক্টর। এখানে কিন্তু হচ্ছে ফেরি জোয়ার না থাকার কারণে আটকে আছে, আর এইদিকে সারি সারি গাড়ি আছে। আর আমাদের এখানে কিন্তু কিছু বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে যারা হচ্ছে ফেরির জন্য হচ্ছে অপেক্ষা করতেছে। এখানে এক বাবু হচ্ছে চিপস খাচ্ছে বসে। এই যে বাবু, এইদিকে তাকাও বাবা, তোমার নাম কি? এরা হচ্ছে ফেরির জোয়ারের জন্য ওয়েট করতেছে। এদের আসলে জীবনযাত্রার মানটা একটু হলেও আমাদের যারা সমতলে আছি তাদের তুলনায় একটু কষ্টের, কারণ যতক্ষণ পর্যন্ত এই জোয়ার না আসবে তারা এখানে বসে থাকতে হবে। এখন বাজে 11টা, ফেরি ছাড়তে ছাড়তে জোয়ার আস্তে আস্তে মেবি হয়ে যাবে মিনিমাম 2টা। এখানে হচ্ছে টিকিটের সিরিয়াল করতে হয়। টিকিটের সিরিয়াল করার পরে হচ্ছে আপনার মূলত এই ফেরি কিংবা স্পিড বোটে যেতে হয়। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা ফেরি সামনে একটা স্পিড বোট আসতেছে। সেই স্পিড বোটে হচ্ছে যারা আগে টিকিট কাটছে সেই সিরিয়াল অনুযায়ী হচ্ছে যেতে পারবে। আমরা হচ্ছে বেরিবাদ, মূলত জোয়ারের হাত থেকে এই জেটি ঘাটকে রক্ষা করার জন্য যে ঘাটটা করা হয়েছে সেইটার মধ্যে হেঁটে যাচ্ছি। এভাবেই দ্বীপবাসী সন্দ্বীপের মানুষের প্রতিদিনের যাতায়াত এবং তাদের সুখ দুঃখ স্বপ্ন এভাবেই এপারের মানুষের সাথে ছিন্ন করে ওপারে চলে যায়। সন্দ্বীপগামী স্পিডবোটটা ধীরে ধীরে সমুদ্রে মিলিয়ে যাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তেই সমুদ্র পাড়ে তৈরি হচ্ছিল এক অন্যরকম গল্প। আমার ট্যুরমেট ছোট ভাই পাবেল ভেজা বালুর উপর নিজের মনের অনুভূতি এঁকে দিচ্ছিল ভালোবাসার ভাষায়। ঢেউ এসে হয়তো কিছুক্ষণ পর মুছে দেবে সেই লেখা, কিন্তু মুহূর্তটা থেকে যাবে স্মৃতিতে। অন্যদিকে এক স্থানীয় জেলে নিঃশব্দে জাল ফেলছে সমুদ্রের কিনারায়। তার প্রতিটা টান যেন জীবনের গল্প বলছিল। চারপাশে সমুদ্রের বাতাস, ঢেউয়ের শব্দ আর ভর দুপুরের আলো, সব মিলিয়ে জায়গাটা যেন হঠাৎ করেই আরও জীবন্ত, আরও প্রাণবন্ত হয়ে উঠল। জেলের জালে ধরা পড়া ছোট ছোট মাছগুলি রূপালি আলোয় চিকচিক করছিল। দেখতেই এত সুন্দর লাগছিল যে খেতে কেমন হবে সেটা কল্পনা করাটাও কঠিন। স্বাদ কেমন সেই সিদ্ধান্তটা না হয় দর্শক আপনাদের উপরেই ছেড়ে দিলাম। ফেরিঘাটের বাম পাশের বিচ এলাকায় গেলে গুলিয়াখালী বিচের মতো সুন্দর একটি পরিবেশ চোখে পড়বে। সেখানে রয়েছে ছোট ছোট বেশ কয়েকটি দোকান, যেখানে দুপুরের খাবার থেকে শুরু করে চকলেট, আচার আর নানা ধরনের ফাস্টফুড পাওয়া যায়। বিচের পাশে সবুজ বাগানের মধ্যে দোলনার ব্যবস্থা আছে, এমনকি চাইলে ক্যাম্পিং করার সুযোগও রয়েছে। সমুদ্রের বাতাস আর খোলা আকাশের নিচে সময় কাটানোর জন্য জায়গাটা সত্যিই দারুণ। দুর্ভাগ্যবশত এই অংশে কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ নষ্ট হয়ে যাওয়ায় আপনাদের দেখাতে পারছি না। তবে যদি কখনো এখানে আসেন তাহলে জায়গাটা একদমই মিস করবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বান্দরবন সিরিজের পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি নিরাশ হবেন না।